আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। সরকারি কেসি কলেজ কর্তৃক অনলাইন পাঠদান পেজে সকলকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি কেসি কলেজ, ঝিনাইদহ। তোমরা জানো আমি গতদিন একটা ক্লাস নিয়েছিলাম, আংশিক ক্লাসটা, সম্পূর্ণ ভিডিওটা আসে নাই। তো আশা করি আজকে তারপর থেকে আমরা শুরু করব। আর ইতোমধ্যে তোমরা জানো আমি আমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ প্রাণীবিদ্যার দশম যে অধ্যায়টা সেটা শুরু করেছিলাম। এই দশম অধ্যায়ে মানবদেহের প্রতিরক্ষা তন্ত্র সম্পর্কে এখানে বিভিন্ন আলোচনা আছে, সেই আলোচনা আমি শুরু করেছিলাম। তো আমার যতদূর মনে পড়ে যে আমি তোমাদের প্রথম প্রতিরক্ষা স্তর সম্পর্কে পড়িয়েছিলাম। সেখানে প্রথম প্রতিরক্ষা স্তরে কোন কোন সিস্টেম আমাদের দেহে অংশগ্রহণ করে আমাদের দেহকে সুরক্ষা প্রদান করে সে সম্পর্কে একটু হালকা আলোচনা হয়েছিল। আজকে মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তরে যে ত্বক ভূমিকা পালন করে, সেই ত্বকটা কতভাবে ভূমিকা পালন করে সে সম্পর্কে আমরা হালকা জানার চেষ্টা করব। তোমরা আশা করি স্ক্রিনে দেখতে পারছো যে আমি প্রতিরক্ষায় ত্বকের ভূমিকার জন্য কোন কোন অংশ আমাদের ত্বকের যেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেগুলো অবশ্যই ত্বকেরই অংশ, সে সম্পর্কিত একটু সংক্ষিপ্ত একটা চার্ট আমি এখানে দিয়েছি। যার প্রথমেই বলতে থাকো, ত্বকের আমরা জানি কয়েকটা লেয়ার থাকে, স্তর থাকে। তো ত্বকের যে স্ট্রাটাম কর্নিয়াম লেয়ারটা আছে, এই লেয়ারে ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্ট্রল আছে, ঠিক আছে, সবই লিপিড জাতীয় পদার্থ। এই ফ্যাট এবং লিপিড এগুলো স্টাফাইলোকক্কাস জাতীয় যেগুলো ব্যাকটেরিয়া আছে তাদেরকে কিন্তু প্রতিহত করে। আর ত্বকের কেরাটিনোসাইটস, দ্যাট মিনস কেরাটিন উৎপন্নকারী যে কোষ আছে তাকে আমরা বলি কেরাটিনোসাইটস। এই কোষ হতে পেপটাইড বিটা ডিফেন্সিন নামক এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ সৃষ্টি হয় যেটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এছাড়া ত্বকে পেপটাইড ক্যাথিলেসিডিন নামক আর একটা উপাদান আছে যেটা স্ট্রেপ্টোকক্কাস নামক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে থাকে। তো ত্বকের আমরা তাহলে দেখতে পারলাম যে ত্বকের স্তরেই বিদ্যমান বিভিন্ন কেমিক্যাল কম্পোজিশন বা উপাদানগুলো যেগুলো আছে সেগুলো সরাসরি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াকে প্রতিহত করছে। এরপরে আসো চোখের অশ্রুগ্রন্থি। আমরা বলি চোখের দুইটা পাতা, উপরের পাতা এবং নিচের পাতা, এটা চোখের ত্বক, এটা হচ্ছে ত্বকেরই অংশ। তো এই চোখের পাতার নিচের সাইডে ভিতরের দিকে কোনায়, ঠিক আছে, কোনার দিকে অশ্রুগ্রন্থি বা ল্যাক্রিমাল গ্ল্যান্ড আছে। এই ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে এক ধরনের এনজাইম মিশ্রিত হয় যার নাম হচ্ছে লাইসোজাইম। আমরা জানি লাইসোজোম নামক যে কোষীয় অঙ্গাণু আছে, এই লাইসোজোম অঙ্গ থেকে নিঃসৃত একটা এনজাইম হচ্ছে লাইসোজাইম। দ্যাট মিনস এই সকল অঙ্গের লাইসোজোমের অ্যাক্টিভিটিসটা বেশি থাকে। লাইসোজোম সরাসরি জীবাণু ধ্বংসে অংশগ্রহণ করে। তাহলে এই লাইসোজোম কর্তৃক নিঃসৃত লাইসোজাইম যে এনজাইম, এটা জীবাণুকে ধ্বংস করে। এরপরে কানের মোম গ্রন্থি বা সেরুমিনাস হবে কথাটা, সেরুমিনাস গ্রন্থি। অর্থাৎ আমরা জানি আমাদের কানের ভিতরে ময়লা হয়, আমরা একটা কটন বার দিয়ে বের করে আনি, ঠিক আছে। তো এই ময়লা যেটা অনেকটা লিপিড জাতীয় পদার্থ, এটা ওয়াক্স সাবস্টেন্স, ঠিক আছে, এই জন্য বলা আছে মোম গ্রন্থি। এই মোম বা সেরুমিনে পোকামাকড় বিভিন্ন জীবাণু কিন্তু আটকে যায়, ঠিক আছে। এবং যখন খুব বেশি মোমটা বেশি হয় আমাদের একটু চুলকানির অনুভূতি হয়, যে সময় আমরা কটন বার দিয়ে এটা বের করে নিয়ে আসি, ঠিক আছে। তাহলে এই মোম কিন্তু জীবাণু প্রতিরোধে সরাসরি ভূমিকা পালন করে। এরপর আসছে যোনি বা ভ্যাজাইনা। তো আমরা বলছি যে মেয়েদের যোনিতে ল্যাকটিক অ্যাসিড থাকে যেটা সরাসরি ক্যান্ডিডা নামক এক ধরনের ব্যাকটেরিয়াকে সরাসরি এটা অ্যাটাক করে ধ্বংসে অংশগ্রহণ করে থাকে। আমি তোমরা যারা অনলাইনে এখন এই মুহূর্তে আছো, এটা হচ্ছে আমরা যারা ওল্ড ফার্স্ট ইয়ার, নতুন ফার্স্ট ইয়ার এখনো আসে নাই, আর যারা মানে এখন সেকেন্ড ইয়ারে, সরি ফার্স্ট ইয়ারের যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে যারা ছিল, যারা সেকেন্ড ইয়ার উঠবার জন্য অপেক্ষমান, তাদের জন্য এই ক্লাসটা, ঠিক আছে। দ্যাট মিনস ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার আমি লিখে দিলাম, আমি নোটিশে লিখে দিলাম
ইন্টারমিডিয়েট আমি দিতে পারি নিউ সেকেন্ড ইয়ার, লিখতে পারি নিউ সেকেন্ড ইয়ার। এটা অনার্সের ক্লাস আমি নিচ্ছে না, আমি আশা করি ইনশাল্লাহ অনার্সের ক্লাসও নিব। তো তোমরা যারা অনার্সের অনেকে ছেলেমেয়েরা আসো, তোমরা ওয়েট করো, আমি তোমাদের কিছুদিনের ভিতরেই অনার্সের ক্লাসও নিব। আপাতত আমরা ইন্টারমিডিয়েটটা নিয়ে একটু বেশি ভাবছি। আচ্ছা দেখো, এরপরে বলছিলাম যে এরপরে আসো মিউকাস পর্দা। তো আমাদের দেহে বিভিন্ন জায়গাতে মিউকাস লেয়ার আছে, অ্যাজ ফর এক্সাম্পল ট্রাকিয়া, তারপরে আমাদের যে ইসোফেগাস, ঠিক আছে, পুষ্টিক নালীর বিভিন্ন জায়গাতে, শুধু ইসোফেগাস না, এটা আমাদের স্টোমাক, এটা আমাদের ক্ষুদ্রান্তে, এসব জায়গায় মিউকাস নিঃসরণকারী অনেক কোষ থাকে, যেগুলো মিউকাস নিঃসরণের মাধ্যমে পত্রকে পিচ্ছিল রাখে এবং এই আঠালো পদার্থে অনেক জীবাণু কিন্তু আটকায় যায়। আমাদের শ্বাসনালীর ভিতরে অনেক সিলিয়া আছে, সিলিয়া আছে, এখানে মিউকাস থাকে, ফলে শ্লেষ্মা জমা হয়। যখন আমাদের ঠান্ডা লাগে, এটা কিন্তু এই শ্বাসনালী দিয়েই কিন্তু এটা বাইরে বেরিয়ে আসে। এরপরে আসো ত্বকের ঘর্মগ্রন্থি বা সোয়েট গ্ল্যান্ড যেটা বলি। তো আমরা জানি ঘর্মগ্রন্থি থেকে তৈলাক্ত পদার্থ নিঃসৃত হয়, এছাড়া লবণাক্ত কিছু জিনিসও নিঃসৃত হয়, অ্যান্টিবায়োটিক নিঃসৃত হয়, যেগুলো দিয়ে সরাসরি জীবাণু এটাকে আটকে দেওয়া হয়। ত্বকের লোম বৈরী আবহাওয়া থেকে আমাদেরকে রক্ষা করে থাকে, ঠিক আছে। আর ত্বকের পিগমেন্টস, দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। আমরা জানি আমাদের ত্বকের যে বর্ণটা, এটা নিয়ন্ত্রিত হয় মেলানিন নামক এক ধরনের রঞ্জক পদার্থের মাধ্যমে। এই মেলানিনটা আমাদের যে মেলানোসাইট নামক একটা কোষ আছে, এই মেলানোসাইট কোষ থেকে এটা নিঃসৃত হয়, এবং এর পরিমাণ যদি বেড়ে যায় তাহলে তার গায়ের বর্ণটা অনেকটা গাঢ় হয়, কালো বর্ণের হয়ে যায়। অর্থাৎ যারা নিগ্রো তাদের কিন্তু মেলানিনের পরিমাণ খুব বেশি। অন দ্য আদার হ্যান্ড যারা অ্যালবিনো সাদা, তাদের কিন্তু এটা পরিমাণ খুবই কম। তো এটা আমরা বলছি কি, যে আমাদের সূর্যে যে ইউভি রে আছে, আলট্রা ভায়োলেট রে আছে, এই রে থেকে আমাদের দেহটাকে স্কিন ক্যান্সারের হাত থেকে রক্ষা করে। তো আশা করি তোমরা এই প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা যে শিরোনামটা, এই শিরোনামেরটাকে তোমরা 3 মার্কের প্রশ্নের জন্য, প্রয়োগমূলকের জন্য খুব ভালো করে এটা অধ্যয়ন করবা। তো এরপরে আসো যে প্রথম প্রতিরক্ষা স্তরে আর একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে পরিপাকতন্ত্র, এবং এই পরিপাকতন্ত্রে নিঃসৃত বিভিন্ন ধরনের এনজাইম বা উৎসেচক আছে, যেগুলো আমাদের প্রতিরক্ষায় অংশগ্রহণ করে। আমি এখানে দেখো 7টা পয়েন্টে আলোচনা করার চেষ্টা করেছি যে কিভাবে এই প্রতিরক্ষা স্তরে এগুলো ফাংশন করে থাকে। আমি একটা ছক এখানে সাজিয়েছি, আমরা সেগুলো একটা একটা করে ইনশাল্লাহ আলোচনা করব। প্রথমেই বলছি দেখো, লালা কর্তৃক নিঃসৃত লাইসোজাইম, আমি ইতিমধ্যেই বলেছি লাইসোজাইম এনজাইমটা এটা চোখের অশ্রুগ্রন্থিতে থাকে, এটা আমাদের লালাতে আছে। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যে সকল জীবাণুগুলো আছে, খুব বেশি মারাত্মক ব্যাকটেরিয়া না, যেমন স্টাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, ব্যাসিলাস, ঠিক আছে, এই ধরনের দণ্ডাকার গোলাকার যে ব্যাকটেরিয়া, ঠিক আছে, কক্কাস মানে আমরা জানি গোলাকার, ব্যাসিলাস মানে দণ্ডাকার। তো ব্যাসিলাস এবং কক্কাস ব্যাকটেরিয়াগুলো সরাসরি আমরা দেখতে পাচ্ছি লাইসোজাইম যে লালাতে যেটা থাকে, এটা অ্যাটাক করে মেরে ফেলতে পারে। এছাড়া আসো পেপটাইড ধর্মী এনজাইম, বলা আছে ক্ষুদ্রান্তের প্যানিত কোষ, ক্ষুদ্রান্তে অনেকগুলো গ্রন্থি কোষ আছে, যার মধ্যে একটা নাম আছে প্যানিত কোষ। তোমরা পরিপাকের অধ্যায় এ সম্পর্কে অনেক পড়েছো আশা করি। তার মধ্যে অন্যতম হচ্ছে আর্জেন্টাফিন কোষ, ব্রাশ কোষ, প্যানেট কোষ। তো প্যানেট কোষটা কী করে দেখো, প্যানেট কোষ থেকে এই পেপটাইড ধর্মী, দ্যাট মিনস অ্যান্টিবডি ধর্মী। পেপটাইড মানে আসলে অ্যান্টিবডি, কারণ অ্যান্টিবডিগুলো মূলত প্রোটিন ধর্মী, আর প্রোটিন মানে পেপটাইড, কারণ পেপটাইড পলিপেপটাইডের সমন্বয়ে তৈরি হয় একটা প্রোটিন, আর প্রোটিন মানে আমরা অ্যান্টিবডিকে বুঝিয়ে থাকি। তাহলে এই পেপটাইড ধর্মী যে এনজাইমগুলো আছে, সেগুলো সরাসরি জীবাণুকে আক্রমণ করে ধ্বংস করে। এরপরে আসো পিত্ত। আমরা জানি পিত্ত যকৃৎ থেকে নিঃসৃত হয়, যার পিএইচ এর মানটা হচ্ছে 8। তাহলে আমরা বুঝতেই পারছি যে এটা ক্ষারীয়। আমরা এটাও জানি যে আমাদের ক্ষুদ্রান্তের পরিবেশটা কিন্তু ক্ষারীয়, ফলে এই ক্ষারীয় পরিবেশে সমস্যায় কোনো ব্যাকটেরিয়া বংশ বিস্তার করতে পারে না। অন দ্য আদার হ্যান্ড তোমরা এটাও হয়তো জানো যে বৃহদান্ত্র লার্জ ইন্টেস্টাইনের পরিবেশটা কিন্তু ক্ষারীয় না, ফলে আমাদের ইন্টেস্টাইনের বৃহদান্ত্র যেটা লার্জ ইন্টেস্টাইন, এখানে কিন্তু অনেক রকমের প্রায় 500 অধিক এখানে বিভিন্ন রকম মিথজীবী ব্যাকটেরিয়া বাস করে। কিন্তু আমাদের ক্ষুদ্রান্ত্রে
স্মল ইন্টেস্টাইনে কিন্তু এই ধরনের জীবাণু বাস করতে পারে না, কারণ এই পরিবেশটা হচ্ছে ক্ষারীয়। আর ক্ষারীয় মানে কিন্তু পিচ্ছিল, আমরা জানি ক্ষার কিন্তু পিচ্ছিল হয়, যে কারণে এখানে সহসায় জীবাণুগুলো অ্যাটাক করতে পারে না। এরপরে আসো অ্যান্টিবায়োটিক। আমরা বলছি যে অন্ত্রে বসবাসকারী কিছু মিথজীবী অণুজীব আছে যেগুলো সরাসরি অ্যান্টিবায়োটিক জীবাণুরোধী, অর্থাৎ তাদের অ্যান্টিবায়োটিক ক্ষমতা আছে, ফলে এখানে জীবাণু সহসায় বংশ বিস্তার করতে পারে না। পৌষ্টিক নালীর অন্তঃপ্রাচীর, আমরা জানি পাকস্থলীর ভিতরে কিন্তু মিউকাস নিঃসারী কোষ আছে, তারপরে এটা ক্ষুদ্রান্তেও আছে, এটা লার্জ বৃহদান্ত্র এটা আছে। তাহলে এখানে যে মিউকাস আছে, মিউকাস মানে এটা আঠালো হয়, ফলে এই আঠালো ধর্মী উপাদানে ব্যাকটেরিয়াগুলো সরাসরি এটা আটকে দেওয়া যায়। আচ্ছা, এরপরে আমরা আসো হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এটা আমি বলে দিই, এইখানে একটা অবজেক্টিভ তোমরা পরিপাকের অধ্যায়ে পড়েছ, তো আমি এটা আবার একটু রিপিট করি। আমি সেখানে হয়তো বলেছিলাম যে এটা সিলেট বোর্ডের একটা অবজেক্টিভ ছিল, এখন প্রায় বোর্ডেই আসে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীর কোন কোষ থেকে নিঃসৃত হয়। দেখো দেয়া আছে অক্সেন্টিক অবলিক প্যারাইটাল কোষ, এটা খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে। আর তোমরা অবভিয়াসলি জানো হাইড্রোক্লোরিক অ্যাসিড এমন একটা অ্যাসিড যেখানে পাকস্থলীতে কোনো প্রকারের জীবাণুকে তারা অস্তিত্বকে টিকিয়ে থাকতে দেয় না, এটা ধ্বংস করে ফেলে এই সেলটা। আচ্ছা, দ্যাট ইজ ভেরি কনসেন্ট্রেটেড এই সেল, ঠিক আছে, গাঢ় এই সেল। এটা ইমিউনোগ্লোবিউলিন, এটা হচ্ছে অ্যান্টিবডির কেমিক্যাল নাম। আমরা যখন অ্যান্টিবডি নিয়ে এই অধ্যায়ে আরও অধ্যয়ন করব তখন আমরা এটা ডিটেলস আরও দেখতে পারবো। তো লালা থেকে নিঃসৃত হয় এক ধরনের অ্যান্টিবডি। তো অ্যান্টিবডি অনেকগুলো ভাগ আছে, ইমিউনোগ্লোবিন এ, বি, ঠিক আছে, অনেকগুলো নাম আছে। তো এখানে এটা আমরা উল্লেখ করেছি যে ইমিউনোগ্লোবিউলিন এ সরাসরি ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে জীবাণুকে ধ্বংস সাধন করে থাকে। তাহলে আমরা এই দুটো টপিকস পড়লাম। এই দুটো টপিকস কিন্তু তোমরা দেখবে আজমান স্যারের বই যদি একটু অধ্যয়ন করো, ওখানে বেশ পয়েন্ট আকারে দেওয়া আছে, এবং এই দুটো টপিকস অবশ্যই আজমান স্যারের আমি মনে করি ভালো আছে আলিম স্যারের তুলনায়। তো তোমরা এই বইটা ফলো করতে পারো, এই দুটো টপিকস। আসো এরপরে আমরা দেখব যে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর সম্পর্কে আমরা জানবো। আমরা প্রথম প্রতিরক্ষা স্তরটা ইতিমধ্যে শেষ করলাম, আমরা শুরু করব দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর সম্পর্কে ছোট্ট একটা তথ্য কণিকা। আমরা বলছি যে কোনোভাবে যদি প্রথম প্রতিরক্ষা স্তরকে ফাঁকি দিয়ে জীবাণুগুলো আমাদের দেহ অভ্যন্তরে কোষের ভিতরে প্রবেশ করে, তাহলে শুরু হয়ে যাবে তখন থেকে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। তাহলে এই দেহের অভ্যন্তরে প্রবিষ্ট জীবাণুর এগেনস্টে এখন যে প্রতিরক্ষাটা হবে সেটা দুইভাবে। আমরা বলছি সেটা কোষীয় এবং রাসায়নিক, অর্থাৎ আমাদের বিভিন্ন অঙ্গে বিভিন্ন কোষ আছে, ইভেন সেটা রক্তকোষ হতে পারে, রক্তকণিকা হতে পারে। আচ্ছা, এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল উপাদান থাকবে আমরা দেখব, যেগুলো এই জীবাণু আসার পরে এদেরকে ধ্বংস করার জন্য উদ্বুদ্ধ হয়। এবং বলা হচ্ছে এই স্তরটা হচ্ছে নন স্পেসিফিক। নন স্পেসিফিক মানে আমি এটা আগে বলেছি যে দ্যাট মিনস অনির্দিষ্ট। এই স্তরেও যে জীবাণু আমার দিয়ে প্রবেশ করে সেটাকে সে আইডেন্টিফাই করতে পারে না, এজন্য আমরা এটাকে বলি নন স্পেসিফিক স্তর। ওকে, তোমার বলছো অ্যাজ ফর এক্সাম্পল শ্বেত রক্তকণিকা দ্বারা জীবাণু ভক্ষণ। তোমরা জানো যে এটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে জীবাণুকে ভক্ষণ করে থাকে, ঠিক আছে। তো শ্বেতকণিকার অনেকগুলো ভাগ আছে, হ্যাঁ, আমরা সেটাও আলোচনা করেছিলাম গতদিন কিছুটা, যে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, ঠিক আছে, মোনোসাইট, বা কেউ সরাসরি অ্যাটাক করে, কেউ অ্যান্টিবডি দিয়ে অ্যাটাক করে। তো আমরা এই স্তরে দেখব যে শ্বেতকণিকা সরাসরি জীবাণুকে অ্যাটাক করে তাকে ধ্বংস করে থাকে। এখন এই দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে আমাদের কোন কোন উপাদান আছে, কোষ আছে বা রাসায়নিক উপাদান আছে, সেগুলো আমরা একটা লিস্ট আকারে দেখতে চাই। দেখো আমি একটা গ্লান্স এখানে সাজিয়েছি যে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে আমাদের 6টা সিস্টেম আছে। যার নাম্বার 1 আমরা বলছি ফ্যাগোসাইট, একটু আগেই বলছিলাম, সেটার উদাহরণস্বরূপ শ্বেত রক্তকণিকা। তো এই শ্বেতকণিকার অনেক ভাগ, সেটা আমাদের আলোচনায় আসছে। এরপর আমরা যদি বলি যে প্রদাহ, আমাদের দেহে যে জ্বালা পোড়া হয়, অনেক জায়গায় চুলকায়, জলে ফুলে ওঠে, এগুলো আমাকে প্রদাহ বলে থাকি। ইনফ্ল্যামেশন ইংলিশে বলা হয়ে থাকে। সহজাত মারণকোষ বা ন্যাচারাল কিলার সেল, জ্বর, ইন্টারফেরন এবং কমপ্লিমেন্ট সিস্টেম। আমরা প্রত্যেকটা পয়েন্টই এখন ধরে ধরে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব যে কোনটার মাধ্যমে কিভাবে জীবাণুগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে থাকে। ফার্স্ট অফ অল দেখো আমি দিয়েছি যে
আমরা দিয়েছি, তোমরা যারা লাইনে অলরেডি এখন আসো, ইউ ক্যান আস্ক মি দ্য কোশ্চেন। তোমরা আমাকে লিখতে পারো, লিখে জানাতে পারো। আমি সেটা পরে হয়তো আলোচনা করে সেগুলো আবার করব, প্রশ্নগুলো আবার অ্যান্সার করার চেষ্টা করব। আমি কমেন্টগুলো পড়ে তোমাদেরকে জানাবো। যদি কোনো অ্যান্সার তোমাদের কোশ্চেন তোমাদের মনে আসে, ইউ ক্যান আস্ক অ্যান্ড ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু অ্যান্সার। ওকে, দেখো আমার প্রথমেই দিয়েছি যে যে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের সংজ্ঞাটা এখানে হালকা একটু দেওয়া হয়েছে, যেটা আমরা ইতিমধ্যেই বলে ফেলেছি, ওটা আমরা যাচ্ছি না। তো নাম্বার 1-এ দেখো দেওয়া আছে ফ্যাগোসাইট। ফ্যাগোসাইট এক কথায় যে কোষের মাধ্যমে ফ্যাগোসাইটোসিস সম্পন্ন হয় সেটাকে আমরা বলবো ফ্যাগোসাইট। ফ্যাগোসাইটকে আমরা কিনা দুটো ভাগে আলোচনা করব আমাদের এই অধ্যায়ে। এই দুটো কোষ, দ্যাট মিনস নিউট্রোফিল আর ম্যাক্রোফেজ। দ্যাট ইজ ওয়ান টাইপ অফ হোয়াইট ব্লাড সেল, এটা এক ধরনের শ্বেত রক্তকণিকা। তো এই দুটো কোষের সম্পর্কে আমাদের ডিটেলস আলোচনা আছে। তারপর একটুখানি আমরা এখানে আলোচনা করি যে নিউট্রোফিল হচ্ছে সরাসরি বলছে এটা রক্তের জীবাণু ভক্ষণ করে, অর্থাৎ আমাদের রক্তের সিরাম বা রক্ত রসের জীবাণুগুলো থাকে এগুলোকে এরা সরাসরি অ্যাটাক করে মেরে ফেলে। আর ম্যাক্রোফেজ করে কি, ম্যাক্রোফেজগুলো সাধারণত এরা আমাদের বিভিন্ন পুরাতন টিস্যু, পুরনো রক্তকণিকা যেগুলো আছে, ঠিক আছে, বা আমাদের টিস্যুতে, আমাদের কোষে যে সকল জীবাণু থাকে এগুলোকে সরাসরি এরা ভক্ষণ করে, এই ম্যাক্রোফেজ শ্বেতকণিকাগুলা। এখানে দুটো ছবি আমি দিয়েছি, দেখো যে নিউট্রোফিলগুলো সাধারণত এমন হয়, এতে বহু নিউক্লিয়াসযুক্ত অবস্থা। আর তোমরা যদি এই দুটো কোষের একটু গঠন সম্পর্কে জানতে চাও, অবশ্যই তোমাদেরকে চতুর্থ অধ্যায় মানবদেহের রক্ত সংবহন তন্ত্র, ওই অধ্যায়টা অধ্যয়ন করলে এইটা সম্পর্কে ডিটেলস আলোচনা আছে, আমাদের এই অধ্যায়ে অবশ্য আছে। এরপরে আসলে দেখতে পাচ্ছ ম্যাক্রোফেজ, এটা একটা বিক্ষিপ্ত অবস্থা। অনেকগুলো এর থেকে আমরা দেখতে পাচ্ছি এর যে সিউডোপোড ক্ষণপথ বাইরে বেরিয়ে গেছে, একটা বড় নিউক্লিয়াস আছে। এই গঠনগুলো আমি আরও আলোচনা করব। তো এর কাজ এইটুকুই যে ফ্যাগোসাইট, আমাদের এখানে দুটো কোষ আছে, একটা নিউট্রোফিল, একটা ম্যাক্রোফেজ। একটা রক্তের প্রবিষ্ট যে জীবাণু আছে তাদেরকে সরাসরি অ্যাটাক করে মেরে ফেলে। আর ম্যাক্রোফেজ যেটা আছে আমাদের কোষ, আমাদের টিস্যুতে যে সকল জীবাণু থাকে এদেরকে মেরে ফেলে। অথবা আমরা জানি আমাদের কোষ একটা নির্দিষ্ট সময় পর মারা যায়, আমাদের রক্তকণিকাগুলো নষ্ট হয়, এদেরকে ভক্ষণ করার দায়িত্ব হচ্ছে এই ম্যাক্রোফেজ নামক কোষগুলোর। এরপরে আসো সহজাত মারণ কোষ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোষ আমাদের দেহের, কারণ আমাদের যে সকল দেহে কার্সিনোজেনিক সেল, ক্যান্সার সৃষ্টিকারী কোষ বা টিউমার কোষগুলো আছে, এই কোষগুলোকে ন্যাচারালি কিল করার জন্য এই সকল ঘাতক কোষ বা মারণ কোষ বা ন্যাচারাল কিলার সেল এগুলো দায়বদ্ধ। এরা করে কি, ওই জীবাণুর কোষের যে ঝিল্লি, যে আবরণী বা প্লাজমা মেমব্রেন, এতে একটা ছিদ্র করে তার ভিতরে হয়তো কেমিক্যাল প্রবিষ্ট করায়, রাসায়নিক পদার্থ নিঃসরণ করে ওই সেলটাকে বার্স্ট করে দেয়, ও নিউক্লিয়াসটাকে নষ্ট করে দেয়, ঠিক আছে। আর যদি ওই জীবাণু নিউক্লিয়াসটা নষ্ট হয়ে যায় তাহলে সে আর সংখ্যা বৃদ্ধি করতে পারবে না, কারণ নিউক্লিয়াসের ভিতরেই জীবনের যাবতীয় তথ্য সংরক্ষিত আছে। যদি নিউক্লিয়াসটাকে মেরে ফেলা যায় তাহলে ওই জীবাণু আর বংশবিস্তার করতে পারবে না। এজন্যই ওই ক্যান্সার সেল তার প্রাচীরে একটা ছিদ্র করে তার ভিতর দিয়ে রাসায়নিক উপাদান প্রবিষ্ট করে তার নিউক্লিয়াসটাকে ধ্বংস করার মাধ্যমে সেলটাকে নষ্ট করে ফেলে, ঠিক আছে। ওই জীবাণুটাকে নষ্ট করে, সেল মানে এখানে জীবাণুটাকে বোঝানো হয়েছে। আচ্ছা, তাহলে এটা গেল সহজাত মারণ কোষ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা। এরপরে আসো প্রদাহ বা ইনফ্লামেশন। তো আমরা বলছি আমাদের দেহে প্রদাহ হয়, আমাদের অ্যালার্জির সমস্যার সৃষ্টি হয়, আমাদের কোনো জায়গায় চুলকায়, ওই জায়গায় লাল হয়, ওই জায়গায় ফুলে যায়। এর জন্য দায়ী যে কেমিক্যাল উপাদানটা আছে তার নাম হচ্ছে হিস্টামিন। তোমরা জানো যখন আমাদের ঠান্ডা লাগে, অ্যালার্জির সমস্যা হয়, আমরা কিন্তু অ্যান্টি হিস্টামিন জাতীয় ওষুধ খাই। মূলত এই অ্যান্টি হিস্টামিনটা হিস্টামিনের উপরে ক্রিয়া করে তার ক্ষমতাটাকে নষ্ট করে দেয়, ফলে আমাদের তখন চুলকানি, আমাদের জ্বালা এগুলো কিন্তু কমে যায় অটোমেটিক্যালি, ঠিক আছে। তাহলে কোনো জায়গায় যখন লাল হয়েছে বা ফুলে গেছে, দ্যাট মিনস ওই জায়গাতে মনে রাখতে হবে যে ওখানে এক ধরনের জীবাণুর এগেনস্টে ক্রিয়া বিক্রিয়া হচ্ছে, যার ফলে সংশ্লিষ্ট স্থানটা লাল হয়ে যায়, একটু ফুলে যায়, একটু গরম হয় এবং একটু চুলকায়। এর ফলে সৃষ্ট যে যন্ত্রণা, যে ব্যথা, তাকে আমরা বলছি কি প্রদাহ বা ইনফ্লামেশন, ঠিক আছে। অর্থাৎ প্রদাহযুক্ত স্থানে ফ্যাগোসাইটস দ্রুত জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং তারই সাইড ইফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ এই ধরনের প্রদাহের সৃষ্টি হয়। তো আশা করি প্রদাহ সম্পর্কে তোমরা একটা সংক্ষিপ্ত ধারণা পেয়ে গেলে। এরপরে আসো জ্বর। আমরা জ্বরকে অনেকেই নেগেটিভলি দেখে থাকি, যে জ্বর মানেই আসলে কর্মক্ষমতা কমে যাওয়া, জ্বর মানেই আসলে একটা ভীতি কাজ করে আমাদের ভিতরে। বাট জ্বর কিন্তু আসলে জীবাণুর এগেনেস্টে আমাদের দেহের যে প্রতিরক্ষা তন্ত্র আছে
সেটা যখন ফাংশন করে, কার্যকরী হয়, তখন তার পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ আমাদের দেহের তাপমাত্রা বৃদ্ধি পায়, আর এটাকে আমরা তখন জ্বর বলে অভিহিত করি। তো এই জ্বর আসার কেমিক্যাল কারণটা তোমরা বোটানির 4th অধ্যায় অণুজীবের অধ্যায়ে অনেক আলোচনা আমরা ওখানে করেছি, অনেক আলোচনা আমাদের ওখানে হয়েছে। তোমরা দেশের যে প্রান্তে যে কোনো কলেজ থেকে থাকো না কেন, সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। কুষ্টিয়া গভর্নমেন্ট সেন্ট্রাল কলেজ থেকে একজন দেখছে আমাদের এখানে মেসেজ করেছে, ইউ আর ওয়েলকাম। তোমরা দেশের যেখানে যে প্রান্তে থেকেই থাকো না কেন, যদি কোনো রকমের বুঝতে সমস্যা হয়, অবভিয়াসলি জাস্ট রাইট ডাউন অ্যান্ড আস্ক মি, ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু অ্যান্সার অ্যাবাউট দিস টপিক। ওকে, ওকে দেখো জ্বর, আমরা জ্বর বলছি যে তোমরা জানো আমি ওই অধ্যায়ে তোমাদের ওই অধ্যায়ে হয়তো ক্লাসে স্যাররা বলেছে, আমি হয়তো বলেছি সেটা, যে জ্বর কেন আসে। তো আমরা বলছি যখন আমাদের দিয়ে কোনো জীবাণু প্রবেশ করে, তো জ্বরের অনেকগুলো কারণ আছে, সেটা ভাইরাসগুলো ঘটিত হতে পারে কিংবা সেটা ব্যাকটেরিয়া ঘটিত হতে পারে। ধরলাম যে দেহে প্রবিষ্ট কোনো ভাইরাস কোনো ব্যাকটেরিয়াকে শনাক্ত করার জন্য যে ম্যাক্রোফেজ যে শ্বেতকণিকা কোষগুলো আছে সেই জায়গায় ধাবিত হয় এবং তাদেরকে আক্রান্ত করে, এবং এই আক্রান্ত কোষগুলোতে এক ধরনের কি নিঃসৃত হয়, পাইরোজেন নিঃসৃত হয়। ঠিক আছে, আর বলছি প্রথমে জীবাণুকে আইডেন্টিফাই করে, পরে তাকে আক্রান্ত করে, এবং এই কোষগুলো থেকে বলছে এক ধরনের কেমিক্যাল নিঃসৃত হয় যার নাম কি পাইরোজেন। এবং এই পাইরোজেনটা রক্ত দ্বারা বাহিত হয়ে আমাদের ব্রেনের কোথায় যায়, হাইপোথ্যালামাস। আমরা জানি এটা অগ্র মস্তিষ্কের একটা অংশ হাইপোথ্যালামাস, এবং এই হাইপোথ্যালামাস আমাদের দিয়ে একটা গ্রন্থের মতো কাজ করে, এবং আমাদের এটা আসলে ব্রেনের একটা অন্যতম সেন্টার পয়েন্ট, যেটা আমাদের দিয়ে বিপাকীয় ক্রিয়াকে সব থেকে বেশি পরিমাণ নিয়ন্ত্রণ করে এই হাইপোথ্যালামাস। তাহলে এই পাইরোজেন যখন আমাদের হাইপোথ্যালামাসে প্রবেশ করে, তখন ওখানে অনেক বিপাকীয় পরিবর্তন ঘটে, যার ফলে ওখান থেকে কিছু কেমিক্যাল নিঃসৃত হয় যার নাম মোনোঅ্যামাইন, প্রোস্টাগ্ল্যান্ডিন, এই ধরনের কিছু কেমিক্যাল নিঃসৃত হয়, যে কেমিক্যালগুলো এরপরে রক্তের মাধ্যমে আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ে, এবং এই কেমিক্যালগুলো কি করে, আমাদের যে রক্ত নালীগুলো আছে এদেরকে সংকুচিত করে ফেলে। ফলে আমাদের যে তাপটা বাইরে বের হতে চাই, ব্যাপিত হতে চায়, বাইরে বের হয়ে যেতে চায়, সেটা বের হতে পারে না। ফলে আমাদের ওই বাড়তি তাপটা দেহের ভিতরে জমা থাকে, তার পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ ওটাকে তখন আমরা জ্বর বলে অভিহিত করি। ঠিক আছে, তার মানে তাপ যখন বাইরে বের হতে পারে না, দেহেই সেটা জমা থাকে, এর ফলে সৃষ্ট যে রোগ সেটাকে আমরা জ্বর নামে অভিহিত করি। ঠিক আছে, তো আশা করি জ্বরের সময় যেটা হয়, জ্বরের সময় আসলে ওই বাড়তি তাপমাত্রায় জীবাণুর বংশ বিস্তারটা কী হয়, ব্যাহত হয়। ঠিক আছে, তাহলে এই জন্যই নর্মালি আমরা বলি যে জ্বর হলে যদি ভাইরাস জ্বর হয় 3-4 দিন পর এমনি সেরে যায়, এই জন্য শুধু নাপা খেলেই হয়। আর যদি ব্যাকটেরিয়া ঘটিত হয় সেক্ষেত্রে টেস্টের প্রয়োজন হয়, যেটা আসলে ব্যাকটেরিয়া ঘটিত কিনা, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোর্স করা। যদি আমাদের ধৈর্য ধরে না, তারপরেও আমরা মোটামুটি বিশেষ করে প্যারাসিটামল জাতীয় যেগুলো আছে জ্বর নিবারক ওষুধ, এগুলো খেলে কিন্তু সব থেকে বেস্ট। অন্যথায় যদি সেটা 4-5 দিনে অতিক্রম করে, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোর্স করা যেতে পারে। আচ্ছা, এরপরে আসে গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা অনেক সময় 2 মার্কের প্রশ্নে আসে, যে ইন্টারফেরন। তো ইন্টারফেরন যদি আমি গতদিন বলেছিলাম, কিন্তু সেগুলো তোমরা হয়তো শুনতে পারো নাই, বিকজ এটা পুরোপুরি লাইভ হয় নাই। দেখো, যে দেখতে পারছো আমি এখানে স্ক্রিনে একটা কোষ আঁকিয়েছি, সেই কোষে একটা ভাইরাস অ্যাটাক করছে, অ্যাটাক করার পরে সেই কোষের যে নিউক্লিয়াস, তার যে ডিএনএ আছে সেটাকে অ্যাটাক করছে, এবং অ্যাটাক করার পরে আমরা দেখতে পারছি ওই কোষ থেকে এক ধরনের প্রোটিন তৈরি হয়েছে, যাকে বলছে আমরা ইন্টারফেরন। তার মানে দেহের কোনো কোষ ভাইরাস দ্বারা আক্রান্ত হলে ওই আক্রান্ত কোষ থেকে এক ধরনের প্রোটিন সৃষ্টি হয়, তাকে আমরা বলি গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোপ্রোটিনজাত পদার্থকে বলা হয় ইন্টারফেরন। এই ইন্টারফেরন কি করে, পাশের যে সকল কোষগুলো সুস্থ আছে সেই সকল কোষকে তারা এটা জানান দেয় যে ভাইরাস অ্যাটাক করেছে, তাহলে তারা অনুরূপ ইন্টারফেরন তৈরির মাধ্যমে যেন ভাইরাসকে প্রতিহত করে। তাহলে এই ইন্টারফেরন এই সকল কোষে প্রবেশ করার পরে এই কোষ থেকে প্রচুর পরিমাণে ওই অ্যান্টিভাইরাল প্রোটিন তৈরি হয়, ওই একই ধরনের ইন্টারফেরন তৈরি হয়, যে ইন্টারফেরনগুলো ভাইরাসের আক্রমণ কী করে দেয়, প্রতিহত করে দেয়। ঠিক আছে, তো আশা করি ইন্টারফেরন সম্পর্কে আলোচনা এইটুকুই আছে। তো আর ইন্টারফেরনটা কোন কোষ থেকে নিঃসৃত হয়, দেখো দেওয়া আছে টি লিম্ফোসাইট, শ্বেত রক্তকণিকা এবং ফাইব্রোব্লাস্ট। এই 3টে কোষের নাম ভালো করে
অবজেক্টিভের জন্য তোমরা আশা করি প্রিপারেশন নিবা। এটা অনেক সময় অবজেক্টিভ আকারে আসে যে কোন কোষ থেকে ইন্টারফেরন সৃষ্টি হয়। তো ইন্টারফেরন সম্পর্কে ইন্টারফেরন আমাদের দিয়ে এতটাই গুরুত্বপূর্ণ যে ক্যান্সার, এর জীবাণু বা দিয়ে প্রবিষ্ট কোনো ভাইরাস এগুলোকে সাধারণত নষ্ট করে দেয়। এরপরে আমি বুঝতে পারছি না আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে কিনা, কেউ শুনতে পারছো কিনা আমি বুঝতে পারছি না। ওয়াইফাই আমি লাইন নিয়ে কথা বলছি, বাট মনে হচ্ছে বিদ্যুৎ চলে গেল কিনা। তো তোমরা কেউ কি শুনতে পারছো কিনা একটু জানালে সুবিধা হতো। এই মুহূর্তে আমার ভয়েসটা যাচ্ছে কিনা, যদি লাইন না থাকে তাহলে শুনতে পারার কথা না। রাফিম মনে হয় লাইনে আছে। এরপরে দেখো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম। তো কমপ্লিমেন্ট সিস্টেম কমপ্লিমেন্ট সিস্টেমটা হচ্ছে আমাদের দিয়ে রক্তের রক্ত রসে কতগুলো প্রোটিন আছে, যার অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, যেমন অ্যালবুমিন, গ্লোবিউলিন, এই নামগুলো তোমরা ইতিমধ্যে পড়েছো রক্তের অধ্যায়ে, বা অনেক জায়গায় এগুলো আলোচনা আছে। বোটানিতেও আছে, বোটানির 3য় অধ্যায়ে অর্থাৎ সেল কেমিস্ট্রিতে কিন্তু এই ধরনের প্রোটিনের নাম উল্লেখ আছে। আর জুওলজিতে মানবদের রক্ত সংবহন তন্ত্রেও কিন্তু এই প্রোটিন সম্পর্কে একটু হালকা নামটাম দেওয়া আছে। আচ্ছা, আসো আমরা দেখি হোয়াট ইজ কমপ্লিমেন্ট সিস্টেম। বলা হচ্ছে যকৃত থেকে উৎপন্ন 20 রকমের প্লাজমা প্রোটিন বা রক্তরসের প্রোটিন আছে, যেগুলো সমন্বয়ে একটা সিস্টেম তৈরি হয়। যে সিস্টেমটা আমাদের রক্তরসে ঘুরে বেড়ায় এবং ব্যাকটেরিয়া ধ্বংসে অ্যান্টিবডিকে উদ্দীপ্ত করে সেই ধরনের সিস্টেমকে আমরা বলি কমপ্লিমেন্ট সিস্টেম। ঠিক আছে, তাহলে এরা অ্যান্টিবডিকে সহায়তা করে, মানে এর সময় নিজেরাও জীবাণু কিল করে, যেটা হয়তো পরে আলোচনায় আসছে। তো কীভাবে এটা কমপ্লিমেন্ট সিস্টেমটা জীবাণুর বিরুদ্ধে ক্রিয়া সৃষ্টি করে সেটা দেখো। এখানে 3টা তার সম্ভাব্য কারণ এখানে আমি উল্লেখ করেছি। নাম্বার 1, যে ফ্যাগোসাইটোসিস ক্রিয়া বৃদ্ধি করে জীবাণু ধ্বংস করে। ম্যাক্রোফেজের মাধ্যমে সে ফ্যাগোসাইটোসিস মেকানিজমটা বৃদ্ধি করে। দেখো, নিজে কিন্তু এটা করলো না, সে ম্যাক্রোফেজের মাধ্যমে জীবাণুকে ধ্বংসে উদ্বুদ্ধ করলো। ক্ষতে অবশ্য বলা হচ্ছে তারা নিজেরাও কিছু সরাসরি ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে তাকে বার্স্ট করে দিয়ে জীবাণু ধ্বংস করে ফেলে। আর একটা পরেরটা দেখো, নিজে মারছে না, পেপটাইড তৈরির মাধ্যমে। পেপটাইড হচ্ছে মূলত এখানে অ্যান্টিবডি বোঝানো হয়েছে, যে অ্যান্টিবডি তৈরির মাধ্যমে জীবাণুর এগেনস্টে একটা প্রতিরোধ গড়ে তোলে। ঠিক আছে, তাহলে নিজেরা হয়তো মারে কিন্তু অল্প জীবাণু ধ্বংস করে, বাট অন্যকে উদ্বুদ্ধ করার মাধ্যমে জীবাণুকে বেশি পরিমাণে ধ্বংস সাধনে ব্রত ভূমিকা পালন করে। আচ্ছা, এরপরে তাহলে কমপ্লিমেন্ট সিস্টেমটা আমি দেখেছি, এটা অনেক সময় 2 মার্ক বা অনুধাবনের প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা আশা করি অনুধাবনের জন্য এই টপিকটা একটু ভালো করে অধ্যয়ন করবা। আচ্ছা, এরপরে আসো, মোটামুটি আমাদের আর নাই, অর্থাৎ দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে আমাদের এইগুলোই দেওয়া আছে। আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে যে 6টা দেওয়া ছিল সেগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি। তো আজকে আমরা আর বেশি আলোচনা করব না, আশা করি আমি নেক্সট দিন সেটা আমি কালকেও নিতে পারি, ঠিক নাই। ঠিক আছে, আশা করি আমাদের যেহেতু ক্লাসের শিডিউল আছে 3-4টা, তো যেহেতু আমি আজকে মোটামুটি আশা করি পুরো দমে ক্লাসটা শুরু করলাম, তো তোমাদের সিলেবাস আমাদের অধ্যায়ের বেশি নাই, 3 থেকে 4টা অধ্যায় আছে। আমাদের ক্লাস অলরেডি আমরা 7 থেকে 8টা অধ্যায় শেষই করেছিলাম, বাদ বাকি যে 4টা অধ্যায় আছে সেগুলো নিয়ে আমাদের আলোচনা চলছে। তোমরা জানো যে রহমত স্যার সম্ভবত সমন্বয় চ্যাপ্টার শুরু করেছে, আমি প্রতিরক্ষা শুরু করেছি। আর এরপরে আরও আমাদের 2-3টা চ্যাপ্টার থাকছে, যেগুলো হয়তো আমি আর উনি আলোচনা করব। তো সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা ইতিমধ্যে আমাকে জিজ্ঞাসা করতে পারো, যদি কোনো রকম জিজ্ঞাসা থেকে থাকে আমাকে প্রশ্ন করতে পারো। আর আমাকে এটাও জানাও যে শব্দের কোয়ালিটি কেমন ছিল, শব্দটা বেঁধে গেছে কিনা, বা ভয়েসটা একটু কম কিনা,
একটু জানালে আমি খুশি হব, কারণ আমি সরাসরি কম্পিউটার সিস্টেমে কথা বলছি, কোনো প্রকার মাইক্রোফোন নাই, কোনো হেডফোন ছাড়াই কথা বলছি। সো আমি তোমাদেরকে 1 মিনিট টাইম দিলাম, তোমার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। ফার্স্ট লাইন অফ ডিফেন্সটা আর একবার, ফার্স্ট লাইন অফ ডিফেন্সটা মানে কি সংজ্ঞাটা বলবো নাকি পুরাটা বলতে গেলে তো দ্যাটস অ্যান টাইম কনজিউমিং। প্রথম প্রতিরক্ষা স্তরে আমি একটু হালকা বলি, সংজ্ঞাটা বলে দিই তোমাকে। কারণ হচ্ছে যে পুরোটা বলতে গেলে তো আমাকে আবার সেই মানে প্রথম থেকে শুরু করতে হবে। আমি যেটা বলি যে প্রথম প্রতিরক্ষা স্তরে আমাদের দেহের বাহ্যিক তল, আমাদের দেহের যে বাহ্যিক সারফেস আছে যেটা স্কিনের, সেই স্কিনে আমাদের যে কতগুলো ভৌত সিস্টেম আছে, যেমন চুল বা লোম আমরা যে বলি, আমাদের স্কিন, আমাদের ত্বকে কতগুলো গ্রন্থি আছে, এই সকল ভৌত এবং রাসায়নিক কতগুলো মাধ্যম আমাদের দেহের বাইরের সারফেসে আছে, যেগুলো জীবাণুকে নির্দিষ্টভাবে না চিনেই তাকে আটকে দেবার চেষ্টা করে। এখানে জীবাণু চেনার কোনো বিষয় নেই, জীবাণুকে তারা চিনতে পারে না, বাট তারা সরাসরি জীবাণুকে না চিনেই তাকে প্রতিহত করার চেষ্টা করে। এটা হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তরের সংজ্ঞা। তো এর অনেকগুলো জিনিস আছে, যে কোন কোন সিস্টেমগুলো আমাদের অংশগ্রহণ করে সেগুলো তো আমি আলোচনা করেছি প্রথম ক্লাসে। তোমরা যদি আমাদের অনলাইন পাঠদান কেস কলেজে যাও, সেখানে মনে হয় একটু আলোচনা করা আছে। আর সবগুলো যদি আবার করতে চাই তাহলে এটা মনে হয় আবার টাইম কনজিউমিং হয়ে যাবে। ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার ছিল, ভেরি গুড, সাউন্ডটা ক্লিয়ার হলেই ভালো। তো সবাইকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। সংক্ষিপ্ত আকারে বলেন, সংক্ষিপ্ত আকারে আসলে তাহলে তোমাকে আমি দেখিয়ে দিই। দেখো আমাদের প্রথম প্রতিরক্ষা স্তরে দেখো যে এই সিস্টেমগুলো আছে, তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে আশা করি, যে আমাদের অশ্রু আছে, আমাদের চক্ষু থেকে অশ্রু যে নিঃসৃত হয় সেটা কিন্তু জীবাণুনাশক। এটা লাইসোজাইম এনজাইম থাকে, এটা জীবাণুকে আটকায় দেয়। ত্বক, যেটা বলছিলাম যে ত্বকের অনেক বৈশিষ্ট্য, ত্বকে কেরাটিন আছে। কেরাটিনটা একটা প্রোটিন যেটা আমাদের ছত্রাক জাতীয় বিভিন্ন অণুজীবকে অ্যাটাক করে তার আক্রমণকে প্রতিহত করে। এটা বাতাস বিরোধী, জল ভেদ করতে পারে আমাদের স্কিন, বাট অন্যান্য বিভিন্ন পদার্থ অভেদ্য, অন্য কোনো কেমিক্যাল আমাদের স্কিন পারমিয়েবল না, প্রতিস্থাপনযোগ্য। এটা একটা বড় একটা সুবিধা। স্কিন যদি কোনো কেটে যায়, সেটা আবার সুলে যায়, ছাল উঠে যায়, চামড়া উঠে যায়, তাহলে আমরা ওই জায়গাতে বলি এটা আবার রিপ্লেস হতে পারে। এটা একটা বড় সুবিধা। অ্যান্টিবায়োটিক থাকে, বিকজ আমাদের যে ত্বকে ঘর্মগ্রন্থি আছে, এটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। লোম আছে, লোম ধরে বলে আটকায় দেয়। লালা আছে, সিলিয়া আছে, এটা বলেছিলাম, শ্বাসনালীর ভিতরে সিলিয়া থাকে যেটা জীবাণুকে আটকায়। পৌষ্টিক নালীর আমাদের অ্যাসিড আছে, এই সেল, যেটা জীবাণুর কে ধ্বংস করে। এটা আমাদের প্রথম প্রতিরক্ষা স্তরের একটা অংশ। রেশন এবং জননালীতে আমাদের অ্যাসিড আছে, যেগুলো জীবাণুকে আটকে দেয়। তো এইভাবে প্রথম প্রতিরক্ষা স্তরে অনেকগুলো সিস্টেম আছে যেগুলো জীবাণুকে আক্রমণকে প্রতিহত করে থাকে। ঠিক আছে, তো প্রথম প্রতিরক্ষা স্তর সম্পর্কে আসলে এইটুকুই আলোচনা। আর আরেকটা স্লাইড আছে, দেখো যে আমাদের অনাক্রমতার সাথে বিভিন্ন রকম কোষ আছে। এই কোষগুলো আমি তোমাদের যে ক্লাসটা নিয়েছি সেখানে বলেছি, তোমরা প্লিজ ওই ক্লাসটা আরেকবার দেখো। আমি হয়তো বেশখানি ডেসক্রিপশনও দিয়েছিলাম, আংশিক একটা ভিডিও হয়েছিল, তো সেই ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমি আমার রিকোয়েস্ট করছি। ওকে, আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, তোমরা এতক্ষণ সাথে ছিলাম। আসসালামু আলাইকুম।